ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর জন্য খুবই খুবই প্রয়োজন, সেগুলো এই রিসেন্ট সময়ে 20th সেঞ্চুরিতে এইগুলা রিলেটেড নলেজ গুলা খুবই রেপিডলি বাড়তে থাকে, এবং আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স গুলো এই নলেজ গুলো ইন্টিগ্রেট করা শুরু করে এবং খুব দ্রুত অ্যাডভান্স লেভেলে চলে যায়। দেখা যায় যে আমাদের 100 বছর আগের কথাও যদি আমরা চিন্তা করি, 1800 সালের দিকেও আমাদের তেমন কোনো বড় স্ট্রাকচার আমরা বলতে পারবো না যেটা আসলে পাবলিকলি অ্যাভেলেবেল ছিল। পাবলিকলি অ্যাভেলেবেল বলতে হচ্ছে যে হয়তোবা রাজাদের অনেক ইকোনমিক কন্ডিশন ছিল, তারা সেই টেকনোলজি ইউজ করে কিছু করছে, বাট আমাদের জেনারেল সেক্টরে মানুষের টাকায় খরচ করে বড় রকমের তেমন কোনো স্ট্রাকচার বানানোর ক্যাপাসিটি ছিল না। এর কারণ হচ্ছে সেটা খুবই কস্টলি কস্টলি ছিল, এবং ইন দ্য মিন টাইম পৃথিবীতে হয়তোবা কিছু মানুষের নলেজ ছিল যারা এই ধরনের কাজ নিয়ে কাজ করার ক্ষমতা রাখে। বাট আমাদের গত 100 বছরে এই নলেজটা এতটা ডেভেলপ হয়েছে যে এটা কিছু মানুষের ক্ষমতার বাইরে গিয়ে সাধারণ মানুষের কোঠায় চলে আসছে। এখন আমাদের দেশে, আমাদের মতো গরিব দেশেও যদি আমরা চাই, খুব সহজে খুব হাই না নিলে প্রয়োজন হয়, আমাদের লোকাল যে ইঞ্জিনিয়ার অথবা আমাদের লোকাল যে ম্যান পাওয়ার আছে সেটা ইউটিলাইজ করতে। এটা আসলে কিভাবে পসিবল হয়েছে, এটা রিলেটেড যে নলেজ গুলো আছে সেগুলা খুবই ইজি হয়েছে, সেটা সবার হাতে হাতে পৌঁছাইছে, এবং আমাদের যে এডুকেশন সিস্টেম আছে সেটাকে অ্যাডপ্ট করতে পারছে। সো আরো যত সময় যাবে এই জিনিসগুলো আমাদের এডুকেশন সিস্টেমে অ্যাডপ্ট হবে, মেকানিক্স ডেভেলপ হবে, আমাদের স্ট্রাকচারাল অ্যানালাইসিস সহ অন্যান্য যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোতেও আমরা। হ্যাঁ, তোমাদের চাইলে তোমরা আনমিউট করে কিছু বলতে পারো। রাশেদ, তুমি কি কিছু বলতে চাচ্ছো? এমডি রাশেদ, রাসেল, স্যার, রাসেল তুমি কি আমি কিছু কিছু বলতে বলতে চাচ্ছো? চাচ্ছি না স্যার। ওকে, এখানে দেখা যাচ্ছে এমডি রাসেল তুমি হ্যান্ড রেজ করে রেখেছো। ওকে, স্যার, ঠিক আছে। আপনার যদি কেউ কাছে হ্যান্ড রেজ করো সেটার স্যার মিনিং একটা হচ্ছে কথা সে ছিল, কিছু সেটা বলতে হচ্ছে যাচ্ছে। স্যার এখানে অনেকেই চ্যাট জি, বক্সে অবশ্যই। নিজের প্রেজেন্টটা দিচ্ছিল। তো স্যার এটা মনে হয় আমাদের জি, 98 ডি এবং ই গ্রুপে বলে দেয়া আছে স্যার, যে নিজেদের প্রেজেন্টটা সিআর এর জি। কাছে দেওয়ার জন্য, যাতে হচ্ছে নিয়ে আচ্ছা, আপনাকে পরে আমি এখানে যেহেতু দিতে আমরা পারে। এখানে অনেক, চ্যাট বক্সে দিলে এখানে স্যার যেহেতু আমরা মনোযোগটা অনেকেই অনেকাংশে নিচের উপস্থিত দিকে আছি। চলে যায়। জি, 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 জি। আসলে এখানে আমরা যারা পার্টিসিপেন্ট উপস্থিত আছি অলমোস্ট আমাদের 170-র কাছাকাছি। আমাদের অ্যাটেন্ডেন্স নেয়ার প্রসিডিউরটা অন্য ক্লাসের থেকে এই কোর্সে একটু ডিফারেন্ট হবে। আমরা গুগল ফর্মের মাধ্যমে অ্যাটেন্ডেন্স কালেক্ট করব। নেক্সট ক্লাসে আমি তোমাদের এখানে চ্যাট বক্সের মধ্যে লিঙ্কটা দিয়ে দিব, সবাই লিঙ্কে জয়েন করবা, লিঙ্কে জয়েন করে সাবমিট করলেই তোমাদের রোলটা আমার কাছে চলে আসবে। এইভাবে আমরা রোলটা কালেক্ট করব। তোমাদের কষ্ট করে এখানে চ্যাট বক্সের মধ্যে রোল দেওয়ার কোনো প্রয়োজন নাই, আবার সিআর এর কাছে দিয়ে সেগুলা কম্পাইল করারও প্রয়োজন নাই। ঠিক আছে? জি স্যার, অসংখ্য হ্যাঁ, ধন্যবাদ স্যার। হ্যাঁ। আর আমরা ক্লাসের মধ্যে যেহেতু সময় অল্প পাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা, এই সময়টাকে আমরা চেষ্টা করব সর্বোচ্চ ব্যবহার করার জন্য। এই রোলের পিছনে এত সময় না দিয়ে আমাদের যে নলেজটা দরকার ওইটার পিছনে যাতে আমরা সময় দিতে পারি, এটা নিয়ে আমরা একটু বেশি ফোকাস করব। এবং সবার কাছে রিকোয়েস্ট থাকবে এই চ্যাটের মধ্যে কষ্ট করে তোমাদের নাম রোল গুলো দিও না। ঠিক আছে? তোমাদের রোল কল করার জন্য আমরা ডিফারেন্ট ওয়েতে করব। আর আজকে দরকার হলে আমি 100% অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, সমস্যা নেই। আজকের জন্য কনসিডার, আমরা আজকে 100% অ্যাটেন্ডেন্স দিয়ে দিব। নেক্সট ক্লাস থেকে আমরা গুগল ফর্মের মাধ্যমে অ্যাটেন্ডেন্স নিব, এবং নেক্সট ক্লাস থেকে আমরা ফোকাস রাখবো যে আমরা ক্লাস করার জন্য এসেছি। যতটুকু সময় আমরা এখানে থাকি, এটা 10 মিনিট থেকে শুরু করে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যতক্ষণই হোক না কেন, এতটুকু সময় আমরা শিখবো। দরকার হলে আমরা কথা বলে নিজেদের মধ্যে আলোচনা করব, তোমাদের প্রশ্ন থাকলে আমাকে করবা, আমার প্রশ্ন থাকলে তোমাদের করব, সময়টাকে আমরা 100% ইউটিলাইজ করার চেষ্টা করব। ওকে, ঠিক আছে। আজকে ক্লাসে আমাদের বেসিক্যালি হচ্ছে থিওরি টাইপের নলেজ গুলো আমরা দেখবো, যে আসলে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সটা আমরা কেন শিখবো এবং কি কি জিনিস থাকতে পারে আমাদের এই কোর্সে। আমরা প্রথমে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সম্পর্কে একটু জানলাম। এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা অ্যানালাইটিক্যাল মেকানিক্সটা কিভাবে আসলো, কখন ডেভেলপ করলো, বা এটার মাধ্যমে আমরা কি কি সুবিধা পাচ্ছি রিসেন্ট সময়, সেটা সম্পর্কে ব্রিফলি আমরা একটু আলোচনা করলাম। এরপরে চলে যাব হচ্ছে আমাদের ডিভিশন অফ অ্যানালাইটিক্যাল মেকানিক্স। আমাদের অ্যানালিটিক্যাল মেকানিক্স এর ক্লাসিফিকেশন যেটা আছে, প্রকারভেদ যেটা আছে, সেটা সম্পর্কে আমরা জানবো। এই নলেজ গুলো আমাদের জানা প্রয়োজন এই জন্য যে যখনই আমরা কোনো একটা কিছু দেখব, সেটাকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব।
এটা কি আমরা আসলে স্ট্যাটিক্যাল অ্যানালাইসিস করব, ডাইনামিক অ্যানালাইসিস করব? এই বিষয়গুলো জানার জন্য আমাদের এই কনসেপ্টটা খুব জরুরি। তোমরা যখন ডিজাইন সেক্টর নিয়ে কাজ করবা, ডিজাইনে যাবা, বিএনবিসি দেখবা, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, সেখানে দেখবা অ্যানালাইসিসের জন্য অনেক ক্যাটাগরি আছে। সাপোজ আমি যখন আর্থকোয়েক অ্যানালাইসিস করব, আর্থকোয়েকের ক্ষেত্রে অ্যানালাইসিস দুই ধরনের, একটা হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস, একটা হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস। এই যে আমাদের ক্লাসিফিকেশন গুলো আছে, বিভিন্ন ভাগগুলো আছে, ওই নলেজ গুলা কিন্তু আলটিমেটলি আমাদের এই কোর্স গুলা থেকেই শিখানো হয়। তুমি যদি একেবারে সরাসরি ডিজাইনে চলে যাও, তখন যখন এই জিনিসগুলো বলা হয়, অধিকাংশ স্টুডেন্টই দেখা যায় জিনিসগুলো মনে রাখতে পারে না বা ক্যাচ করতে পারে না, যে আসলে কেন আমি এইটাই মেথডটা কেন করব, বা ডাইনামিকই কেন করব, অফিস থেকে বলে দিছে তাই ওইটা করতেছি, বা সিনিয়রের কাছ থেকে শুনছি এটা করতেছি। আসলে বিষয়টা এরকম কিছু না, সবকিছুর পিছনে একটা পার্টিকুলার লজিক থাকে। আমরা লজিক গুলো এখন শিখবো, যে আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স অথবা ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা যেইখানে ফোর্স কাজ করে, এটা আর্থকোয়েক ফোর্স হোক বা একেবারেই সিম্পল ডেড লোড হোক বা আমাদের নিজস্ব ওজন হোক, সেগুলা বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আমাদের মেজর দুইটা ক্লাসিফিকেশন হচ্ছে স্ট্যাটিক্স এবং ডাইনামিক্স। যখন কোনো একটা বস্তু স্থির অবস্থায় থাকে, যেটার মধ্যে কোনো রকমের মুভমেন্ট নাই, সেই বস্তুটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের যেই শাখায় আলোচনা করা হয় সেটা হচ্ছে স্ট্যাটিক্স। ঠিক আছে? সাপোজ যদি আমরা কোনো একটা বস্তু যেটা স্থির অবস্থায় আছে, বা আমি কোথাও দাঁড়ায় আছি, এই অবস্থাটাকে চিন্তা করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে স্ট্যাটিক্স এর আন্ডারে আছি। কারণ আমরা যখন কোথাও স্থির থাকি, কোনো একটা বস্তু যখন কোথাও স্থির থাকে, সেখানেও বিভিন্ন রকমের বল কাজ করে, যেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, যে সেটা নিজস্ব ওজন, সেটার উপর যেই বাতাসের চাপ আসতেছে, সেটার উপর যখন আমাদের কোনো আর্থকোয়েক কাজ করে, অথবা আমরা যখন যে সেই বস্তুটাকে যদি কোনো ধাক্কা দেই বাহিরের থেকে, সেটার উপর একটা বল প্রয়োগ করা হচ্ছে। এইটার পরেও সে যখন স্থির অবস্থায় আছে, তার মানে হচ্ছে তার নিজস্ব ক্ষমতা আছে, যে আহ আবার তোমাদের এতক্ষণ বলা হইলো, এরপরে তোমরা ইন কল মেসেজে এসে রোল লিখতেছো। আচ্ছা সম্রাট, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার উনি সম্ভবত মাত্রই জয়েন করলো, এই কারণে স্যার স্রোতে গা ভাসায় দিয়ে লিখে দিছে স্যার। আবেগে লিখে ফেলছে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, আমাদের একটা বিল্ডিং যখন স্থির অবস্থা থাকে, আমাদের বা আমরা নিজেরা যখন একটা স্থির অবস্থায় থাকি, তখন আমাদের উপর পার্টিকুলারলি অনেক ধরনের ফোর্স কাজ করে। এরপরও আমরা স্থির অবস্থায় থাকি, বিল্ডিং ভেঙে ভেঙে পড়ে না বা আমরা পড়ে যাই না। এর কারণ হচ্ছে আমাদের সেই রেজিস্ট্যান্সটা আছে এই ফোর্স গুলা নেয়ার জন্য। এই যে আমাদের বিভিন্ন রকম বল কাজ করতেছে, এবং বল নেয়ার পরে আমরা কি আসলে স্টেবল থাকতেছি নাকি কলাপস করতেছি, এই বিষয়গুলা বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়, অ্যানালিটিক্যাল মেকানিক্স এর যে শাখায় আলোচনা করা হয়, সেটাই হচ্ছে স্ট্যাটিক্স। এবং এইটা বাদে বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে সব ডায়নামিক্স। ডায়নামিক্স হচ্ছে যে অবশ্যই বাইরে থেকে কোনো একটা বল কাজ করবে, বল কাজ করার পরে সেটা গতিশীল অবস্থায় থাকবে। ঠিক আছে, মানে গতি যখন আসবে সেটাই হচ্ছে ডায়নামিক্স। এখন আমরা বলছিলাম, যখন আমরা আর্থকোয়েক লোড নিয়ে কাজ করি, তখন আমরা স্ট্যাটিক্স অথবা ডায়নামিক্স দুই টাইপের অ্যানালাইসিসই করি। এখানেও সেম টাইপের কনসেপ্ট নিয়ে কাজ করা হয়েছে, ওটা তোমরা যখন বড় হবা ওই কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হবে। কিন্তু আমাদের এই টার্ম গুলো আমরা মনে রাখার চেষ্টা করব। ওকে, এরপরে আমরা এইমাত্র যে ডায়নামিক্সটা বললাম, ডায়নামিক্সটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাইনেটিক্স, আর একটা হচ্ছে কাইনেমেটিক্স। কাইনেটিক্সটাতে আমাদের বলা হচ্ছে, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ ডাইনামিক্স হুইচ ডিলস উইথ দ্য বডিজ ইন মোশন ডিউ টু অ্যাপ্লিকেশন অফ ফোর্স। মানে আমি একটা বস্তুকে যখন বল প্রয়োগ করব, বল প্রয়োগ করার পরে জিনিসটা যখন গতিশীল হবে, সেটা হচ্ছে কাইনেটিক্স। মানে একটা বল, বা আমি স্থির অবস্থায় আছি, আমাকে কেউ এসে একটা ধাক্কা দিল, আমি নড়ে গেলাম, নড়ে দূরে চলে গেলাম, এই যে আমার নিজের মধ্যে যে একটা মুভমেন্ট আসলো, ডাইনামিক বিহেভিয়ার আসলো, এটা কি হয়েছে? বাহিরের থেকে যে ধাক্কা দিছে সেটার জন্য। এটা ছাড়াও কিন্তু আমাদের মুভমেন্ট হতে পারে। সাপোজ কোনো কিছুকে যদি আমি উপরের থেকে ফেলে দেই, সেটা কি কাজ করবে? সেটা নিচে পড়ে যাবে। বা আমরা কোনো কিছুকে যদি কোনো রকমের বাইরে থেকে বল প্রয়োগ নাও করি, তারপরে দেখা যায় যে সেটা মুভ করতে পারে, গ্র্যাভিটির জন্য মুভ করতে পারে, উইন্ডের জন্য মুভ করতে পারে, আর্থকোয়েকের জন্য মুভ করতে পারে। এই যে আমাদের বাহিরের ফোর্স বাদে যে ইনার যে ফোর্সটা আছে, এটার জন্য যেটা মুভ করে, স্যার উইন্ডেরটা যেই
লজিকটা দেখানো হয়েছে এটা এখানে কাজ করবে না। এটা হচ্ছে শুধু গ্র্যাভিটির জন্য সবচেয়ে ভালো এক্সাম্পল আর কি, যে আমাদের বস্তু নিজস্ব ওজনের কারণে যখন গতিশীল হয় এই ধরনের বিহেভিয়ারটাকে বলা হয় হচ্ছে কাইনেমেটিক্স। মানে একটা বস্তু গতিশীল অবস্থায় থাকবে কিন্তু তার জন্য বাহিরের থেকে কোনো রকমের বল প্রয়োগ করার প্রয়োজন নাই, এরকম কন্ডিশন হলেই সেটাকে আমরা কাইনেমেটিক্স বলতে পারি। তাহলে ওভারঅল তিনটা জিনিস আমরা এখানে শিখলাম, যে বাহিরের থেকে বল প্রয়োগ হোক, ভিতরের থেকে বল প্রয়োগ হোক, যে অবস্থায় হোক, বস্তু যদি স্থির অবস্থা থাকে সেটা হচ্ছে স্ট্যাটিক্স অবস্থা। যদি আমরা বাহিরের থেকে বল প্রয়োগ করার পরে সেটা গতিশীল হয় তাহলে সেটাকে বলবো হচ্ছে কাইনেটিক্স। এবং আমাদের বাহিরের থেকে বল প্রয়োগ না করেও যদি বস্তুটা গতিশীল হয় সেটাকে আমরা বলবো হচ্ছে কাইনেমেটিক্স। এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। তোমাদের এই কোর্সে থিওরি থাকবে না, হয়তো বা তোমাদের ওই অ্যাসাইনমেন্ট ফোরাম এরকম অ্যাসেসমেন্টে কিছু রকমের থিওরি থাকতে পারে, বাট মিড ফাইনাল এগুলা হচ্ছে টোটালি ম্যাথমেটিক্স। কিন্তু আমাদের এই ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন গুলা করার জন্য এই বেসিক নলেজ গুলা প্রয়োজন। তাই প্রতিটা অঙ্ক করার পাশাপাশি আমরা কিছু বেসিক নলেজ নিব, এগুলো আমাদের ভালো মতো বুঝতে হবে। এরপর হচ্ছে সিস্টেম অফ ইউনিট। সাধারণত আমাদের দেশে বা কালচারাল কারণে বিভিন্ন দেশে যে ইউনিট সিস্টেম গুলো পপুলার সেগুলোকে তিনটা ভাগে ভাগ করা যায়। বেসিক্যালি তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিজিএস ইউনিট, এফপিএস ইউনিট, এমকেএস ইউনিট। এই তিনটা ছাড়াও পৃথিবীতে আরো অনেক ইউনিট সিস্টেম আছে, কিন্তু এই তিন ধরনের ইউনিট সিস্টেমের সাথে আমরা পরিচিত বা আমাদের দেশে এগুলার একটা ইম্প্যাক্ট আছে। সিজিএস টা নাম দেখে বোঝা যাচ্ছে, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। যখন আমাদের লেন্থ ডাইমেনশন সেন্টিমিটারে হয়, ওয়েট গ্রামে হয়, টাইম সেকেন্ডে হয়, সেই ইউনিট সিস্টেমকে আমরা বলি হচ্ছে সিজিএস ইউনিট সিস্টেম। এটা খুবই লেস পপুলার ইউনিট সিস্টেম আমাদের দেশে। আমাদের দেশে সাধারণত সেন্টিমিটারে খুব কম জিনিসই আমরা মেজার করি, যদিও আমাদের সাধারণত বাজারের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা গ্রামে ওয়েটটা নিয়ে থাকি বা কেজিতে ওয়েটটা নিয়ে থাকি। বাট ইঞ্জিনিয়ারিং পারপাসে এই ইউনিট সিস্টেমটা মানে সিভিল ইঞ্জিনিয়ারিং পারপাসে আমাদের ইউনিট সিস্টেমটা রিলেটিভলি লেস পপুলার। এফপিএস ইউনিট সিস্টেম, এখানে নামের মধ্যেই আমাদের ইউনিট সিস্টেমটা ফিট পাউন্ড সেকেন্ড। এইটা রিলেটিভলি আমাদের দেশে খুবই পপুলার ইউনিট সিস্টেম। আমরা ডাইমেনশন বা লেন্থের ক্ষেত্রে ফিট ব্যবহার করি। আমরা সাধারণত বলি 10 ফিট আমাদের হচ্ছে টিপিক্যাল স্টোরি হাইট। বে মানে আমাদের নর্মাল বের ক্ষেত্রে বলি হচ্ছে আমাদের 10 ফিট, 15 ফিট, 20 ফিট। আমাদের এই ফিটের কনসেপ্টটা দেশে খুবই পপুলার, ব্রিটিশরা এটা রেখে গেছে। ব্রিটিশরা যখন চলে গেছে তখন আমরা ইউনিট সিস্টেম ব্যবহার করা কন্টিনিউ রাখছি। এবং ওয়েটের জন্য আমরা এই পাউন্ড সিস্টেমটা ব্যবহার করি, এবং যখন কিলো পাউন্ড হয় তখন আমরা কিপে ব্যবহার করে থাকি। সাধারণত দেখা যায় যে বিএনবিসি তে সাধারণত এখন এসআই ইউনিটটাকে অ্যাডপ্ট করছে। এরপরও আমাদের দেশে অনেক ক্যালকুলেশনের ক্ষেত্রে দেখা যায় লোডকে পাউন্ডে হিসাব করা হয়। এই কালচারটা আমাদের দেশে এখনো রয়ে গেছে। এরপরে হচ্ছে এমকেএস সিস্টেম। এমকেএসটা হচ্ছে মিটার। সোহেল কামাল, তুমি কি কিছু বলতে চাচ্ছো? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমাদের দেশে আসসালাম। আমরা তো এখনো যে আহ, মানে এমকেএসটা, মানে আমি যতদূর দেখছি এমকেএসটা বেশি ব্যবহার হচ্ছে স্যার। জি, আমি সবকিছুই আলোচনা করব, একটা একটা করে আসি আর কি, ঠিক আছে? এমকেএস এর পরও আমাদের আরেকটা ইউনিট সিস্টেম আছে, এসএ ইউনিট, যেটা হচ্ছে বেসিক্যালি আমরা আমাদের দেশে সহ সারা পৃথিবীতে বর্তমানে ইউজ করতেছে। কিন্তু একেবারে 100% অ্যাডopশন বলে তো কিছু নাই, মানে সব জায়গাতেই যে একই ইউনিট ব্যবহার করে তা না। এই কারণে আমাদের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এখনো যে ফিটের কালচারটা রয়ে গেছে। কিন্তু আমাদের দেশে এখন আমরা বর্তমান সময় এসআই ইউনিট সিস্টেমটা ব্যবহার করি। আমি আসবো, এখানে আসবো। আমরা বর্তমানে এমকেএস এ ছিলাম। এমকেএস এ হচ্ছে মিটার, কেজি, সেকেন্ড, এই তিনটাকে কম্পোজ করে হচ্ছে আমাদের এমকেএস সিস্টেম। এই এমকেএস সিস্টেমটা সাধারণত বর্তমান সময়ে দেশে অ্যাডপ্ট করা হয়েছে, সকল ধরনের কোর্ট থেকে শুরু করে সবকিছুতে এই এমকেএস সিস্টেমটাকে ম্যান্ডেটরি করা হয়েছে। আমাদের বর্তমান যে ন্যাশনাল বিল্ডিং কোড সিস্টেম আছে সেটা থেকে শুরু করে অন্যান্য যে কোডিং গুলো আছে সবকটাই বর্তমানে এই এমকেএস ইউনিট সিস্টেমটাকে অ্যাডপ্ট করছে। এবং আমাদের যে ডিজাইন ফার্ম গুলো আছে, ডিজাইন ফার্ম গুলো বর্তমান সময় সকল রকমের অ্যানালাইসিস ডিজাইন সবকিছুই এই এমকেএস ইউনিট ধরেই করে।
এবং অনেক আগে থেকেই তোমাদের এএসসি মানে হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড যে আছে সেগুলো বা এসিআই যেগুলো আছে সবকটাই এই এমকেএস সিস্টেমটা ইউজ করেই করা। এবং যেহেতু এটা ইউনাইটেড স্টেটসেই জনপ্রিয়, সেহেতু এটা পাশাপাশি অন্যান্য দেশগুলোতেও জনপ্রিয় হয়ে গেছে। এখন এই এমকেএসটা হচ্ছে বা এফপিএস বা সিজিএস বলি, এগুলোতে হচ্ছে তিনটা করে ইউনিট আছে: লেন্থ, ওয়েট, টাইম। কিন্তু সর্বশেষ আমরা যখন ফিজিক্স শিখে আসছি, তোমরা হয়তো বা দেখছো যে আমাদের যেই পদার্থ আছে বা অন্যান্য জিনিস আছে সেটার মৌলিক এককের সংখ্যা হচ্ছে 7টা। তার মানে আমাদের এখানে যে লেন্থ, ওয়েট এবং টাইম আছে, এর পাশাপাশিও আমাদের অনেক একক আছে যেগুলো আমাদের মেজার করতে হয়। যেরকম একটা সিভিল ইঞ্জিনিয়ারিং এক্সপেক্টে খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে টেম্পারেচার। আমরা যদি টেম্পারেচার মেজার করতে চাই তখন আমরা আসলে টেম্পারেচার কি নিব? ডিগ্রি সেলসিয়াস নিব, কেলভিন নিব, ফারেনহাইট নিব? এটা কিন্তু এই ইউনিট সিস্টেমে মেজার করে দেয়া নাই। এখন এই যে ইউনিট সিস্টেমটা, এটাকে ডেভেলপ করে আমাদের এসআই ইউনিট বানানো হয়েছে। এসআই ইউনিট বা আমাদের সিস্টেম অফ ইউনিট যেটা ইন্টারন্যাশনালি ইউজ করা হয়ে থাকে, সেটাতে এই 7টা মৌলিক এককের জন্য আলাদা আলাদা ভাবে একটা করে একক দেয়া হয়েছে বা ইউনিট সিস্টেম দেয়া হয়েছে, যেইটাতে বেসিক্যালি ওই যে আমরা এমকেএস দেখে আসছি, ওই এমকেএস থেকে তিনটা ইউনিটের মান নেওয়া হয়েছে। এই যে আমাদের এখানে এসআই ইউনিটটা দেয়া আছে, এসআই ইউনিটের ক্ষেত্রে লেন্থ দেখো মিটারে, এটাও কিন্তু আমাদের এমকেএস সিস্টেমে মিটারে ছিল। এসআই ইউনিটের জন্য ওয়েটটা হচ্ছে কেজিতে, আমাদের এমকেএসটা ছিল কেজিতে, এবং ফাইনালি টাইমটাও হচ্ছে আমাদের সেকেন্ডে। কিন্তু এর পাশাপাশি আমাদের অন্যান্য যে ইউনিট সিস্টেম গুলো আছে সেগুলো আমাদের এই এসআই ইউনিটে এসে ডেভেলপড হয়েছে, এবং 7টা ইউনিট সিস্টেমের জন্যই আমাদের আলাদা আলাদা ইউনিট আছে, এখানে অ্যাভেলেবেল আছে। ওকে, সো এখানে একটা কোশ্চেন আমাদের অ্যারাইজ হতে পারে যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন এমকেএস এন্ড এসআই ইউনিট। এই যে আমরা এইমাত্র যেটা বললাম যে এমকেএস এর ইউনিটও সেম, এসআই ইউনিটও সেম, তো দুইটার মধ্যে পার্থক্যটা কি? দুইটার মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে এমকেএসটা হচ্ছে অনেক আগে ধারণা, যখন আমাদের তিনটা ইউনিট নিয়ে কাজ করলেই হতো। কিন্তু রিসেন্ট সময় আমাদের নলেজ ডেভেলপ হওয়ার পাশাপাশি অনেক ধরনের একক নিয়ে আমাদের কাজ করতে হয়। এই যে আপডেটেড সিস্টেম আছে, এই কারণে আমরা এমকেএস সিস্টেমটাকে আপডেট করে এসআই ইউনিট সিস্টেমে আসছি। এমকেএস ইউনিট সিস্টেমে তিনটা ফান্ডামেন্টাল ইউনিট আছে, এসআই ইউনিট সিস্টেমে 7টা ফান্ডামেন্টাল ইউনিট সিস্টেম আছে। এটাই হচ্ছে বেসিক পার্থক্য। অনেকে মিলায় ফেলে যে আসলে এমকেএস আর এসআই ইউনিট তো একই, বা এমকেএস এসআই ইউনিট দুটা আলাদা আলাদা। কিন্তু আসলে এটা একও না, আলাদা আলাদাও না। এক সময় যেটা এমকেএস ছিল সেটাকে আমরা আরো জিনিস অ্যাড করে, অ্যাডভান্স করে, ডেভেলপ করে আমরা এসআই ইউনিটে আনছি। এটা হচ্ছে আমাদের রিসেন্ট ফেজ, রিসেন্ট আপডেট এসআই ইউনিট সিস্টেমটা। আমরা সবসময় এসআই ইউনিটটাই ফলো করার চেষ্টা করব, থ্রু আউট দ্য কোর্স আমরা এসআই ইউনিটটা ফলো করব। তারপরে যেহেতু আমাদের দেশের কালচারে এখনো ফিট পাউন্ডের কালচারটা রয়ে গেছে, কিছু কিছু প্রবলেম আমাদের ফিট পাউন্ডে থাকবে, যাতে তোমরা ইউজ টু থাকো, একেবারে না ভুলে যাও। তারপরে আমাদের এখানে দেয়া আছে হচ্ছে ইউনিটস অফ মেজারমেন্ট, এসআই ইউনিট। আমাদের এসআই ইউনিটে যদি আমরা করতে চাই সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং পারপাসে অথবা এই কোর্সের জন্য আমাদের কি কি জিনিস কাউন্ট করতে হবে সেটা এখানে আমাদের ধারণা দিয়ে দেওয়া হয়েছে। সাপোজ যদি লেন্থ হয়, লেন্থের ক্ষেত্রে আমরা মিটার নিব, মিলিমিটার নিব। একটু খেয়াল করে দেখো যে প্রথমে আমাদের নেম অফ দ্য ইউনিট বলা আছে লেন্থ, লেন্থের আন্ডারে আছে হচ্ছে মিটার, মিলিমিটার। সাধারণত আমরা লেন্থের জন্য মিটার এবং মিলিমিটারই বেশি ইউজ করি, তবে এছাড়াও সেন্টিমিটার কোথাও কোথাও ইউজ করা হয়ে থাকে। তবে যে কোনো ধরনের কনভার্সনের ক্ষেত্রে আমরা এই কাজগুলো খুব ইজিলি করতে পারি। দেন হচ্ছে এরিয়া, এরিয়ার ক্ষেত্রেও সেম। এমাত্র আমরা যে লেন্থের জন্য দেখে আসলাম সেটার স্কোয়ারের ভ্যালুগুলো আমরা নেই, মিটার স্কোয়ার, মিলিমিটার স্কোয়ার, সেন্টিমিটার স্কোয়ার, হোয়াট এভার ইট ইজ। এরপর আমরা ভলিউমের জন্য হইলো জাস্ট এটা থার্ড ডাইমেনশনাল হয়ে যায়, মিটার কিউব বা মিলিমিটার কিউব। যদি বড় কোনো স্কেলে কাজ করতে হয় তাহলে আমরা অলওয়েজ হচ্ছে মিটার নেই, আর যদি ছোট স্কেলে কাজ করতে হয় তাহলে মিলিমিটার নেই। বস্তুর ওজনের ক্ষেত্রে বা মাসের ক্ষেত্রে হচ্ছে আমরা সাধারণত কেজি বা কিলো নিউটন নিয়ে কাজ করে থাকি। যখন বস্তুর ওজন বলের সাথে সম্পর্কিত হয়ে যায় তখন আমরা কিলো নিউটন নেই, এছাড়া আমরা কেজি নিয়েই কাজ করে থাকি। কেজিটা হচ্ছে আমাদের কিলোগ্রাম, মানে আমাদের যে গ্রাম সিস্টেম আছে সেটাকে 1000 দিয়ে গুণ করলেই আমরা কেজিটা পাচ্ছি। আর ইকুইভ্যালেন্ট টু ওয়েট অফ ইউএস ইউনিট, আমরা আগে বলেছি যে ইউএস যেহেতু অ্যাডপ্ট করেছে সেহেতু আমরা এই জিনিসগুলো এখানে ফলো করি। ব্রিটিশরা রেখে গেছিল হচ্ছে কি, ব্রিটিশদের সাথে যেহেতু ইউএস এর একটা আছে তোমাদের মতাদর্শে কনফ্লিক্ট আছে, এখানে দুই দেশ দুই রকম ইউনিট সিস্টেম অ্যাডপ্ট করেছে।
আমরা বর্তমানে সারা পৃথিবীর মতো এসআই ইউনিটটা অ্যাডপ্ট করেছি। এরপর হচ্ছে ফোর্স। ফোর্সের ক্ষেত্রে আমরা নিউটনকে ফলো করব। নিউটনের সাথে আমাদের কিলো নিউটন, মেগা নিউটন, এটা ফোর্সের ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে আমরা ঠিক করব। স্ট্রেসের ক্ষেত্রে আমরা হচ্ছে তোমরা একটু যখন বড় হবা স্ট্রেস সিস্টেম সম্পর্কে ডিটেলস ম্যাথমেটিক্যালি জানবা। অলরেডি হয়তো বা ডিপ্লোমা লেভেল থেকে কিছুটা শিখে আসছো বা ফিজিক্স থেকে শিখে আসছো ইন্টারমিডিয়েট লেভেলে। সেটা হচ্ছে যে স্ট্রেস বা পীড়নটা হচ্ছে আমাদের, ও বাংলা তো ঠিক এক্স্যাক্টলি আমার খেয়াল নাই। স্ট্রেসটা হচ্ছে আমাদের ফোর্স পার এরিয়া, মানে একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যে পরিমাণ বল কাজ করে সেটাকে আমরা স্ট্রেস বলি। এটার ইউনিটটা হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার অথবা প্যাসকেল। আমরা এটাকে 1 প্যাসকেল বলি বেসিক ইউনিট সিস্টেমটাকে, যেটাকে ভাগ করে লেখা যায় হচ্ছে 1 নিউটন পার মিটার স্কোয়ার। এই ইউনিটের কনভার্সনটা আমরা একটু মনে রাখার চেষ্টা করব। এর কারণ হচ্ছে যখনই কোনো ফোর্স আসবে সেটা থাকবে নিউটনে, যখন লেন্থের বিষয় আসবে সেটা থাকবে মিটারে, কিন্তু হঠাৎ করে স্ট্রেস আসলে সেটা হয়ে যাবে প্যাসকেল। তখন ইউনিট কনভার্সন করতে অনেকের প্রবলেম হয়, সো এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। ইন্টেন্সিটির উপর ডিপেন্ড করে আমরা কিলো প্যাসকেল, মেগা প্যাসকেল, গিগা প্যাসকেল, যত বড় ভ্যালু হবে আমরা সেটার সাথে এই ভ্যালুগুলো মাল্টিপ্লাই করব। এটাও আমরা একটু কিছুক্ষণ পরে ডিটেলস দেখবো যে আসলে কিলো, মেগা, গিগা, মিউ এগুলার জন্য কোনটার সাথে কত মাল্টিপ্লাই করতে হয় সেটা আমরা শিখবো। টেম্পারেচারের ক্ষেত্রে ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি সেলসিয়াস বা ফারেনহাইট এই ইউনিট সিস্টেম গুলোর সাথে আমরা পরিচিত। আমাদের টেম্পারেচার কন্ট্রাকশনের জন্য সাধারণত যেই ভ্যালু গুলো দেওয়া হয় সব কয়টাই সেন্টিগ্রেড বা ডিগ্রি সেলসিয়াসের উপর ডিপেন্ড করে তৈরি করা। ওকে, এর পরের পোর্শনে আমরা চলে যাব। পোর্শন 6-এ ফ্যাক্টরস ফর কনভার্সন অফ ইউনিটস। ইউনিট কনভার্ট করার জন্য আসলে আমরা কোন ভ্যালুর সাথে কত কনভার্ট করব সেগুলো এখানে দেয়া আছে। আসলে এই জিনিসটা এখন ইম্পর্টেন্ট না, এটা খুব সহজে আমরা ক্যালকুলেটরে মাধ্যমে কনভার্ট করে নিতে পারি, সো এটা আমরা আপাতত স্কিপ করে আসতে পারি। সাম ইউজফুল ইনফরমেশন, আমরা বেসিক কিছু ইনফরমেশন জানার চেষ্টা করব যেগুলো আমাদের থ্রু আউট দ্য কোর্সে লাগবে। প্রথমেই হচ্ছে যে স্কেলার ইউনিট, স্কেলার রাশি, এটা আমরা এর আগে শিখে আসছি। যখনই কোনো ধরনের এককের ক্ষেত্রে হোক বা অন্যান্য মেজারমেন্টের ক্ষেত্রে হোক দিক সম্পর্কিত থাকবে না, মানে দিকের কোনো ফাংশন নাই, তখনই সেটা হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটিস। ঠিক আছে? সাপোজ হচ্ছে দুইজনের মধ্যবর্তী দূরত্ব, দুইজনের মধ্যবর্তী দূরত্বের মধ্যে আমাদের এখানে কোনো দিকের প্রয়োজন নাই। সেম ভাবে আমাদের কোনো বস্তুর ভর বা কোনো বস্তুর যে ভলিউম আছে সেটার জন্য দিকের কোনো প্রয়োজন নাই। সেজন্য এই ধরনের ইউনিট সিস্টেমটা হচ্ছে আমাদের স্কেলার কোয়ান্টিটিস এর সাথে কানেক্টেড। ওকে, সেম ভাবে এর অপোজিটটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটিস। যখন আমাদের কোনো কিছুর সাথে দিক সম্পর্কিত হবে, সাপোজ হচ্ছে আমাদের ভেলোসিটি, মানে আমাদের কোনো একটা বস্তু গতিশীল আছে, আসলে কোন দিকে গতিশীল আছে সেটা আমাদের জানাটা দরকার। এই যে আমাদের দিকটা জানা প্রয়োজন হয়, তখনই আমাদের সেই ধরনের ইউনিট সিস্টেমকে বা সেই ধরনের সিস্টেমকে আমরা বলে থাকি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটিস। যখনই আমাদের দিক লাগবে ভেক্টর কোয়ান্টিটি, যখন আমাদের দিক লাগবে না তখন এটা স্কেলার কোয়ান্টিটিস। এটা কেন ইম্পর্টেন্ট, এটা যখন আমরা ফোর্সের চ্যাপ্টারে যাব এটা তখন আমরা বুঝবো। ছোটবেলা থেকে আমরা ফোর্স শিখে আসছি যে কোনো একটা সারফেসে বা কোনো একটা তলের মধ্যে আমরা যেইটা অ্যাপ্লাই করব সেটাই আমাদের ফোর্স, সেটা নিয়ে আমরা ক্যালকুলেশন করব। বাট না, আমরা এই কোর্সে শিখবো যে আহ এই যে বলটা যে আমরা প্রয়োগ করতেছি এটা আসলে শুধু বলের মান না, আরো চারটা, আরো তিনটা, মানে টোটাল চারটা জিনিসের উপর নির্ভর করে। তার মধ্যে একটা হচ্ছে ম্যাগনিটিউড, একটা হচ্ছে ডিরেকশন, এছাড়াও আমাদের আছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ফোর্স বা অন্যান্য কিছু, ওইগুলো আমরা আস্তে আস্তে দেখবো। সো এই জিনিসটা এই কোর্সের জন্য আমাদের ইম্পর্টেন্ট যে কোনটা কোয়ান্টিটি স্কেলার কোয়ান্টিটিস, কোনটা ভেক্টর কোয়ান্টিটিস, এটা আমাদের দেখে আইডেন্টিফাই করার মতো ক্যাপাসিটি থাকতে হবে। মানে কোন ইউনিটটা নিয়ে কাজ করলে সেটাতে দিক দরকার হবে আর কোনটাতে দিক দরকার হবে না, এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। এরপর এখানে কিছু বেসিক সিম্বল দেয়া আছে, এগুলা তোমরা যেহেতু ম্যাথমেটিক্স শিখে আসছো অলরেডি জানো। তার মধ্যে হচ্ছে ফিটের সাইন, ইঞ্চের সাইন, এগুলা সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য আমাদের খুবই নর্মাল কনসেপ্ট, আমরা অলরেডি এগুলা সবাই জানি। লাস্টের যেটা আছে সেটা হয়তো বা একটু কম ইউজ করা হয়ে থাকে, ডেল সাইনটা। এটা হচ্ছে বেসিক্যালি কোনো কিছুর পার্থক্য বোঝানো হয়। ডেল এল মানে হচ্ছে লেন্থের মধ্যে যেই পার্থক্য বা পরিবর্তনটা আছে সেটা বোঝানোর জন্য। মানে একটা স্ট্রাকচারের হাইট হচ্ছে 10 ফিট আর একটা স্ট্রাকচারের হাইট হচ্ছে 8 ফিট, তাহলে এই দুইটা স্ট্রাকচারের জন্য ডেল এল এর ভ্যালু হবে হচ্ছে 2 ফিট। এছাড়াও আমাদের বেসিক কিছু নোটেশন দেয়া দেয়া আছে। আমরা বিভিন্ন সময় এরিয়া ইউজ করব, এরিয়ার ক্ষেত্রে যদি গ্রস এরিয়া হয়
তাহলে এজি যদি নেট এরিয়া হয় তাহলে হচ্ছে এএন। গ্রস এরিয়া হচ্ছে একেবারে ওভারঅল যে এরিয়াটা আছে সেটা। সাপোজ আমাদের একটা সারফেস আছে, সেই সারফেসের মধ্যে আমরা বোল্ট ইউজ করছি। এখন আমাদের শুধু ওই সারফেসের এরিয়া বের করতে বলা হয়, আমরা যদি টোটাল এরিয়াটা বের করি তাহলে সেটা হবে গ্রস এরিয়া। কিন্তু আমি যদি বোল্টের এরিয়াটা বাদ দিয়ে এরিয়া বের করি সেটা হবে নেট এরিয়া। স্যার, জি। ডেল এল এর কথাটা আরেকবার বললে ভালো হতো। ডেল মানে হচ্ছে পার্থক্য। এই গ্রিক সাইন ডেলটা আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করবো হচ্ছে পার্থক্যের জন্য। যখনই আমাদের কোনো একটা কিছুর আগে ডেল লেখা থাকবে তার মানে হচ্ছে এই জিনিসের পার্থক্য বোঝানো হচ্ছে। এখানে ডেল এল লিখে আছে, তার মানে হচ্ছে যে লেন্থের মধ্যে পার্থক্য। সাপোজ আমরা দুইটা স্ট্রাকচার নিয়ে যদি কাজ করি, সাপোজ একটা স্ট্রাকচারের হাইট হচ্ছে 12 ফিট, একটা স্ট্রাকচারের হাইট হচ্ছে 10 ফিট, তাহলে এই দুইটা স্ট্রাকচারের মধ্যে আমাদের পার্থক্য কি? 2 ফিট। এটাকে আমরা প্রকাশ করব হচ্ছে ডেল এল বা পার্থক্যের মাধ্যমে। যখনই আমাদের ডেল সাইনটা থাকবে তখনই আমরা বুঝবো যে এখানে আসলে পার্থক্য বোঝানো হচ্ছে। ক্লিয়ার? জি স্যার, ইসলাম, ধন্যবাদ স্যার। না, ঠিক আছে। আমরা এখানে কিছু বেসিক নোটেশনের মধ্যে ছিলাম। আমরা এরিয়া সম্পর্কে ধারণা নিলাম। এরপরে হচ্ছে সি। সি হচ্ছে কম্প্রেসিভ ফোর্স। কম্প্রেসিভ ফোর্স বা চাপ, এটা সম্পর্কে আমরা অলরেডি জানি যে আমরা কোনো কিছুকে যদি ধাক্কা দেই বা চাপ দেই সেটার মধ্যে যে ফোর্সটা ডেভেলপ হবে সেটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স। সেম ভাবে ওই জিনিসটাকে যদি আমি টান দেই তার মধ্যে যে ফোর্সটা ডেভেলপ হবে সেটা হচ্ছে টেনসাইল ফোর্স। টান, চাপের জন্য কম্প্রেসিভ, টানের জন্য টেনসাইল। এই দুইটা ওয়ার্ড আমরা মনে রাখবো। সিভিল ইঞ্জিনিয়ারিং এ আমাদের একেবারে ছোট থেকে বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই দুইটা শব্দ বারবার ব্যবহার করতে হবে। কম্প্রেশন, টেনশন, কম্প্রেশন, টেনশন। কম্প্রেশন মানে চাপ, টেনশন মানে টান। কম্প্রেশনকে সাধারণত সি দিয়ে প্রকাশ করা হয়, টেনশনকে সাধারণত টি দিয়ে প্রকাশ করা হয়। ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে তোমরা ভালো শিখবা। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে তোমরা ভালো শিখবা যে মডুলাস অফ ইলাস্টিসিটি। এছাড়াও আমরা এই কোর্সে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া নিয়ে যখন ক্যালকুলেশন করব তখন এই মডুলাস অফ ইলাস্টিসিটি আসবে। মোমেন্ট অফ ইনার্শিয়াকে আমরা আই দ্বারা প্রকাশ করি। এগুলো এখন ডিটেলস মনে রাখার কিছু প্রয়োজন নাই, জাস্ট টার্ম গুলা একটু জেনে রাখো। যখন আমাদের ক্যালকুলেশনে আসবে তখন আমরা এগুলা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। মোমেন্ট অফ ইনার্শিয়া বা জড়তার ভ্রামক, এটার জন্য আমাদের আলাদা একটা চ্যাপ্টারই আছে, সেখানে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া ক্যালকুলেশন করা শিখবো। লেন্থের ক্ষেত্রে এল ইউজ করা হয় সাধারণত, এটা ছোট হাতের এল বা বড় হাতের এল ইউজ করা হয়। এম হচ্ছে বেন্ডিং মোমেন্ট বা রেগুলার মোমেন্ট। এই এমটা আমাদের মোটামুটি ইউনিভার্সাল, সব জায়গাতে আমরা ছোট হাতের এম বা বড় হাতের এম ইউজ করি মোমেন্টের জন্য। আর পি হচ্ছে আমাদের রেগুলার ফোর্স বা কনসেন্ট্রেটেড ফোর্স। এছাড়াও আমাদের এক্সেন্ট্রিক ফোর্সের জন্য সাধারণত আমরা পি এর পাশাপাশি পিই ইউজ করি। সো কনসেন্ট্রেটিক মানে কি, এক্সেন্ট্রিক মানে কি, এগুলো আমরা ইন ফিউচারে শিখবো। এটা নিয়ে আপাতত টেনশন করার প্রয়োজন নাই। সো এই 15 পেজের স্লাইডে আমাদের এই বিষয়গুলাই ফোকাস করা হয়েছে। তোমাদের যদি এই স্লাইড নিয়ে কোনো কোশ্চেন থাকে করতে পারো, এরপর আমরা একটু বইয়ে চলে যাব। সো কেউ যদি আজকে ক্লাসে স্লাইডের বিষয়ে আলোচনা থাকে, একটু প্রবলেম থাকলে জানতে চাইতে পারো। স্যার, নেট এরিয়া বলতে কি বুঝাইতেছে এখানে? নেট ক্ষেত্রফল বলতে? ওকে, খুব ভালো একটা কোশ্চেন যে আসলে গ্রস এরিয়া নেট এরিয়ার মধ্যে পার্থক্যটা কি। গ্রস এরিয়াটা হচ্ছে ওভারঅল এরিয়া। এখানে আমরা ওভারঅল যে এরিয়াটা আছে টোটালটা কাউন্ট করব, কোনো রকম পার্টিকুলার কিছু বাদ যাবে না। আর নেট এরিয়াটা হচ্ছে টোটাল এরিয়া থেকে যদি আমাদের পার্টিকুলার কোনো একটা কিছু বাদ যায় সেটাকে আমরা নেট এরিয়া বলি। উদাহরণের জন্য সাপোজ আমাদের একটা কনক্রিটের সারফেসের মধ্যে বোল্ট লাগানো আছে। এখন আমাদের যদি সেই সারফেসে গ্রস এরিয়া বের করতে বলা হয় তাহলে আমরা টোটাল এরিয়াটা বের করব। আর যদি আমাদের বলা হয় যে কনক্রিটের নেট এরিয়াটা বের করো, কনক্রিটের নেট এরিয়া, তখন কি করতে হবে? আমাদের বোল্টটাকে কাউন্ট করা যাবে না, কারণ বোল্টটা হচ্ছে আমাদের স্টিল অবজেক্ট। তখন আমরা শুধু কনক্রিটের জন্য যে এরিয়াটা বের করব সেটা হচ্ছে নেট এরিয়া। জি স্যার। পার্থক্যটা কি বোঝাতে পারছি? জি গ্রস স্যার, মানে বুঝতে টোটাল পারছি। এভরিথিং, সেটার সাথে ইনক্লুডেড। আর নেটটা হচ্ছে আমাদের পার্টিকুলার যে কন্ডিশনটা বলে দেয়া আছে সেটার জন্য যে এরিয়াটা আসবে সেটা হচ্ছে আমাদের নেট এরিয়া। জি স্যার, বুঝতে পারছি। দুইটাই এরিয়া, গ্রস মানে সব, নেট মানে হচ্ছে পার্টিকুলার কোনো অবজেক্টের, এটাই। জি আর স্যার। যদি কারো কোনো এই
স্লাইড সম্পর্কে কোশ্চেন থাকে করতে পারো, না হয় আমরা বইয়ে চলে যাব। বইয়ে আমাদের বেসিক কিছু ইউনিট টিউনিট দেয়া আছে, বা বেসিক নলেজ দেয়া আছে, ওগুলো আলোচনা করে আমরা ক্লাসটা শেষ করে দিব। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি তোমাদের স্যার। এই বইয়ের লিঙ্কটা এই ইয়েস লার্নিং স্যার, এ জি দেওয়া স্যার। আছে। ই দেখা লার্নিং যাচ্ছে ই স্যার। লার্নিং লার্নিং থেকে লার্নিং থেকে আমরা এই বইটা সবাই ডাউনলোড করে নিব। এটা খুরমির বই। আমরা ক্লাসের শুরুতেই বলছিলাম যে খুরমির বইটা রিলেটিভলি নিট অ্যান্ড ক্লিন, ফিগার গুলো যথেষ্ট সুন্দর, লিস্ট আমার পছন্দ হয়। এছাড়াও আমাদের অন্যান্য রাইটারের বই আছে, চাইলে আমরা ওগুলো ফলো করতে পারি। যেইটাই ফলো করি না কেন সব কয়টাই সেম। হয়তো বা কোনোটা থেকে দেখলে আমরা বাস্তবে দেখলে উপকৃত হবো বেশি, বা অনলাইনে দেখলে উপকৃত হবো বেশি, এরকম কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। ওকে, সো আমরা বইয়ে যদি চলে যাই, এগুলো অলরেডি আমরা আলোচনা করছি। তোমাদের বইয়ে যেগুলা আছে ওই জিনিসগুলা থেকেই আমাদের বই এই স্লাইড গুলা রিলেটিভলি প্রিপেয়ার করা হয়েছে। তো আমি এই বইটি ফলো করার চেষ্টা করছি তোমাদের শেখানোর জন্য। এখানে আমাদের বইয়ের মধ্যে 6 নাম্বার পেজে যে টেবিলটা দেয়া আছে, টেবিল 1.1, দ্য ফুল লিস্ট অফ দিস প্রিফিক্স ইজ গিভেন ইন টেবিল 1.1, এর আন্ডারে যে টেবিলটা আছে ওইটা আমরা একটু দেখবো। এখানে হচ্ছে আমরা সাধারণত যে বলি যে কিলো, মেগা, আসলে কোনটা হইলে এটার সাথে আমরা কত মাল্টিপ্লাই করলে ইউনিটটা কনভার্ট হবে, এই জিনিসগুলো আমাদের জানার জন্য এই টেবিলটা আমরা ফলো করব। এখানে দেখো এই যে দেয়া আছে মেগা। মেগা যখন আমরা ক্যালকুলেশন করব তখন বেসিক ইউনিটের সাথে 10⁶ আমাদের মাল্টিপ্লাই করতে হবে। তারপর হচ্ছে আমরা যে বারবার বলি গিগাবাইট অথবা গিগা, এই গিগার জন্য হচ্ছে আমাদের বেসিক ইউনিটের সাথে হচ্ছে 10⁹ মাল্টিপ্লাই করা প্রয়োজন। সেম ভাবে মিলিমিটার বলি আমরা, মিলির জন্য হচ্ছে 10⁻³ মানে 1000 দিয়ে ভাগ করতে হবে। এরপর হচ্ছে মাইক্রো, মাইক্রোর জন্য হচ্ছে 10⁻⁶ দিয়ে ভাগ করতে হবে। সাধারণত সিভিল ইঞ্জিনিয়ারিং এ সব বড় বড় স্ট্রাকচার, আমাদের বড় জিনিস নিয়ে বেশি চিন্তা করতে হয়, ছোট নিয়ে আমাদের অতটা লাগে না। সো আমরা এখান থেকে যেটা মনে রাখার চেষ্টা করব সেটা হচ্ছে কিলো, মেগা, গিগা, এই তিনটা জিনিস জানলেই আমাদের হবে। কিলো অলরেডি জানি 1000 দিয়ে গুণ করতে হয়, মেগাও অলরেডি আমরা জানি 10⁻⁶, অথবা দুইটা 1000 দিয়ে গুণ করতে হয়, আর গিগা হচ্ছে তিনটা 1000 দিয়ে গুণ করতে হয়, অথবা 10⁹ এই এতটুকু যদি আমরা মনে রাখতে পারি তাহলেই হবে। আর অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমরা কিলোকে ছোট হাতের কে বা বড় হাতের কে বলি, মেগাকে বড় হাতের এম বলি, এবং গিগাকে বড় হাতের জি বলি। এই জিনিসগুলো আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আর ইউনিট সিস্টেম সম্পর্কে আমরা অলরেডি দেখছি, এগুলা এখান থেকে প্রয়োজন নাই। অলরেডি পাশাপাশি শিখছি, গত সেমিস্টারে তোমাদের ম্যাথমেটিক্স ছিল, এই সেমিস্টারে ম্যাথমেটিক্স আছে। সো এখানে যেই অ্যালজেব্রা আছে, ট্রিগোনোমেট্রি আছে, আমি ধরে নিতেছি তোমরা এগুলা পারো। সাপোজ হচ্ছে tan θ = লম্ব বাই ভূমি, এগুলো একেবারে বেসিক জিনিস। আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্সে অত ডেভেলপ ম্যাথ লাগবে না। যতটুকু লাগবে সেইটা আমরা ইন্টারমিডিয়েট লেভেল অথবা ডিপ্লোমা লেভেল থেকে শিখে আসছি। সো এখানে চাইলে তোমরা আর্টিকেল নাম্বার 1.20, 1.21 দেখতে পারো। এখানে অনেক ম্যাথমেটিক্যাল রিলেশনশিপ বলছে। আমার মতে এগুলো সবকিছুই তোমাদের অলরেডি নলেজে আছে, আইদার তোমরা ক্যালকুলেটর থেকে এই ভ্যালুগুলো খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবা। সো দিস আর কাইন্ডলি ইউজলেস নাও। আমরা স্কেলার কোয়ান্টিটিস করছি, ভেক্টর কোয়ান্টিটিস করেছি। সো আমাদের ফার্স্ট চ্যাপ্টার শেষ। আশা করা যায় একেবারে বেসিক যেই চ্যাপ্টারটা ছিল আমাদের খুরমির বইয়ে, সেটা আমরা কভার করেছি। নেক্সট ক্লাসে আমরা ফোর্সে চলে যাব। সো আজকে ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, ক্লাস বলতে হচ্ছে তোমাদের পড়ানোর স্টাইল নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে যে স্যার এভাবে পড়ালে আমাদের জন্য ভালো হতো, এই বিষয়গুলো এখন তোমরা একটু আলোচনা করতে পারো। স্যার আপনি আমাদেরকে যেভাবে হচ্ছে শেখালেন,
এটাই যথেষ্ট স্যার আমাদের হচ্ছে বোঝার জন্য। কিন্তু স্যার আপনি প্রথমের দিকে একটা কথা বলছিলেন যে আপনার ক্লাসের রেকর্ডেড কোনো হচ্ছে ডকুমেন্ট থাকবে না স্যার। জি। এটা অনেকের ক্ষেত্রে স্যার দেখা গেল মানে ক্লাস প্রপারলি করতে পারতেছে না নেটওয়ার্ক ইস্যুর কারণে বা অন্যান্য কারণে, হয়তোবা স্যার পরবর্তীতে চাইলেও উনি মানে কোনো ডাউট থাকলে স্যার হ্যাঁ, ওই অংশটা দেখতে পারবেন না। তখন ওকে, স্যার একটা আফসোস করবে, এটার মানে সলিউশন আছে। লিখে এটার রাখলাম কিন্তু এটা পুরোটা এটার পাইলাম না। এটার সলিউশন আছে, আমাকে একটু বলতে দাও। সলিউশন হচ্ছে দুইটা, স্যার একটা হচ্ছে অফিসিয়াল সলিউশন আর একটা হচ্ছে আনঅফিসিয়াল সলিউশন। অফিসিয়াল সলিউশন হচ্ছে তুমি যখনই ই লার্নিং এ যাবা, দেখবা আমি তোমাদের এই ম্যাটেরিয়ালসটা দিয়ে দিছি এবং এই ম্যাটেরিয়ালস এর ভিডিওটা দিয়ে দিছি। ওই ভিডিওতে আমি এখন যে কথাটা বাংলায় এত দীর্ঘ সময় নিয়ে বললাম ওইগুলোই বলা আছে। এটা হচ্ছে অফিসিয়াল সলিউশন। তুমি যদি ক্লাস মিস করো, নো প্রবলেম, তুমি ভিডিও দেখো। এই তোমার এই ম্যাটেরিয়ালস নিয়ে আমি ভিডিও বানায় রাখছি। আমি তো এর মাঝখানে আর নতুন কিছু শিখি নাই বা নতুন কিছু তোমাদের বলতেছি না, ওই সেম কথাই ওখানে বলা হয়েছে। আনঅফিসিয়াল সলিউশন, আমি রেকর্ড করতেছি না তো কি হয়েছে, তোমরা তো রেকর্ড করতে পারতেছো। তোমরা রেকর্ড করো, আমি তো অলরেডি কয়েকজন রেকর্ডিং এর পারমিশন চাইছে, পারমিশন তো দিছি। মানে আমার এখান থেকে তোমরা যদি পারমিশন করতে চাও সেটা শো করে, এবং আমি সেই পারমিশনটা দিয়ে দিছি। তোমরা রেকর্ড করো, রেকর্ড করে নিজেরা শেয়ার করো। আমি যদি অফিসিয়ালি রেকর্ডিংটা দিয়ে দেই, সেটাতে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে স্টুডেন্টরা অনেকে কনফার্ম থাকে যে রেকর্ডিং তো পাচ্ছি, ক্লাসে তো দরকার নেই, বা জয়েন করেই চলে যাব, বা জয়েনই করবো না। ঠিক আছে, সো আমি চাই যে তোমরা ক্লাসে আসো। ক্লাসে আসলে অ্যাটলিস্ট ইন্টারাকশনটা আমাদের একটু বাড়ে। আমরা অনলাইনে ডিগ্রি পাচ্ছি, অনলাইনে সবকিছু নিচ্ছি, আসলে এভাবে তো মানে পুরাটাই অনলাইন বেসিস হলে লেখাপড়ার কোয়ালিটিটাও তো খুব লো হয়, তাই না? আমাদের কি দরকার সেটা হচ্ছে যে জি ইন্টারাকশনটা স্যার। বাড়ানো প্রয়োজন, টিচার স্টুডেন্ট ইন্টারাকশনটা বাড়ানো প্রয়োজন। আমরা আসবো, নিজেরা যা জানি সেটা অন্যদের সাথে শেয়ার করব। আমি যে তোমাদের শিখাচ্ছি, অনেক টপিকস হয়তো বা আমি তোমাদের কভার করতে পারবো না, কিন্তু তুমি বাস্তব জীবনে কাজের ক্ষেত্রে তোমার ওইগুলো লাগতে পারে। তুমি যখন ওটা আমাকে বলবা, আমি তোমার থেকে শিখবো। ঠিক আছে, আমি এটা চাই আর কি, যে আমাদের ইন্টারেকশন গুলো বাড়ুক। এই জন্য আমি সরাসরি তোমাদের ভিডিওটা দিয়ে দিব না, তোমরা চাইলে করে নিতে পারো, নিজেরা নিজেরা শেয়ার করতে পারো, ভিডিও দেখতে পারো, হোয়াট এভার ইউ ওয়ান্ট, বাট আমি চাবো তো সবাই ক্লাসে আসো, এবং আমি কোনো রকম ভিডিও দিব না। ক্লিয়ার? জি স্যার, আপনার ভিডিও গাইডলাইনটা থাকলেই যথেষ্ট স্যার। আপনি যেটা কথা বললেন স্যার, যে হচ্ছে এটা জি, নিয়ে ওই ভিডিও আহ, লাইনটা দেখো ওই তোমরা, ইয়াতে। ভিডিওতে ওই তোমাদের যে ম্যাটেরিয়ালস দেওয়া হয়েছে না, ওগুলাই সব বলা হয়েছে, যদিও ইংরেজিতে বলা হয়েছে, তারপরও আর কি তোমাদের ভিডিও প্রোভাইড করে দেওয়া আছে, বাদ নাই কিছু।